খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান। আমদানির অনুমতিতেই দাম কমছে পেঁয়াজের, দাবি কৃষি উপদেষ্টার। এবং চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, জানালেন ইসি সানাউল্লাহ। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করে সংকট মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খাদ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট প্রত্যেককে আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যে দূষণ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে পাঠানোর নির্দেশ দেন তিনি। বৈঠকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়। সভায় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমদানির অনুমতি দেওয়ার পর থেকে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির অনুমোদন দেওয়ার পর দাম কমতে শুরু করেছে। তিনি আরও দাবি করেন, আমদানির ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু চাষিদের সহায়তার বিষয়ে উপদেষ্টা বলেন, আলুতে এবার চাষিরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এই সময় সারের অনর্থক ব্যবহার বন্ধের আহ্বান জানান কৃষি উপদেষ্টা। পেঁয়াজের দাম বেড়ে গেল, প্রায় কম না, প্রায় 40 টাকা 45 টাকার মতো দাম বেড়ে গেল। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এই চক্রটা কিন্তু খুঁজে বের করতে আপনারা যদি একটু সহযোগিতা করেন, বেশি সময় দরকার হয় না। আপনারা জানেন, অনেকে আমদানি করার জন্য পাগল হয়ে গেছিল। এখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো। যেহেতু হয় কি, ওইটার দামটা তো দুই দুজনের মাঝে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে। কৃষকের দিকে খেয়াল রাখতে হবে এবং ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখ, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে, তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায়, সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এবার ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায় আর শেষ হবে বিকেল 4:30টায়। এই সময় নির্বাচন কমিশনার আরও জানান, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। আর 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। এছাড়া তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না বলেও জানান ইসি সানাউল্লাহ। এ সময় নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর 48 ঘন্টা সময় দেওয়া হবে। পোস্টার সরাতে না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায়। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে, অন্যান্য সময় যেমনটা থাকে।
বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। ধর্মভীরু হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করেন না বিএনপি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, 15 বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। এই সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে। যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। 3 দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার নামে নতুন এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। এ সময় নাহিদ ইসলাম বলেন, আসনের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে আমরা সাদরে তা প্রত্যাখ্যান করেছি। তিনি আরো বলেন, শুধু নির্বাচনী জোট নয়, এটা রাজনৈতিক জোটও। সংবাদ সম্মেলনে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 3টি রাজনৈতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা 3টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য। এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভিতরে ছিলাম। সিটের লোভ দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সকল যে অফার বিভিন্ন দল থেকে আসছে, আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে, বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো। এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ অজ্ঞাতনামা 114 জনের পরিচয় শনাক্তে তাদের মরদেহ তোলা শুরু হয়েছে। সকালে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে শহীদদের মরদেহ তোলা শুরু হয়। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ উপস্থিত থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেন। এই সময় সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ফরেনসিকের জন্য মরদেহ তোলা হচ্ছে। পরিচয় শনাক্ত হলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজদের স্বজনেরা প্রয়োজনে সিআইডিতে গিয়ে ডিএনএ নমুনা জমা দিতে পারবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপরে
মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, আগের মতো ভোট কেন্দ্র দখলে নির্বাচন আর হবে না। আগামী নির্বাচনে যে জয়ী হবে সরকার তার পাশে দাঁড়াবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, যে কোনো স্থাপনা নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়, যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের উপর প্রভাব ফেলে। তাই এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। এই ব্রিজটা আপনারা দেখে রাখবেন, যাতে এখানে যারা কাজ করবে, এটা চায়না কোম্পানির উদ্যোগে আমি শুনেছি, চায়না ব্রিজ অ্যান্ড রোড কোম্পানি, ওদের অনেক বড় কোম্পানির নাম করা। তারপরে আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড় ধরনের কোনো চুরিচামারি না হয়। এর মতো কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে, আগের মতো কেউ যাতে পোলিং এজেন্টদেরকে বের করে না দেয়। তো এবং এটা একটা সুষ্ঠু, আনন্দমুখর, সুন্দর, এত বছর আমরা সঠিক ভোট দেখিনি, এইবার আমরা সেটা আশা করতেছি। এবং এটাতে যেই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো। রংপুরের তারাগঞ্জে নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী সুবর্ণা রানীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, গতরাতে তাদের হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫,০০০ টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে ২ বছরের বাচ্চাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সম্প্রতি ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত সোমবার সকালে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। এক পর্যায়ে একটি পুকুর থেকে ওই ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলোকে হত্যার অভিযোগ ওঠে। পরে গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন সীমান্তবর্তী একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এই কম্পন অনুভূত হয়। আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউক্রেনের রাজধানী হোয়াইট হর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের উৎপত্তি হয়েছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের পরে আপাতত কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজে কটকের বরবাটি স্টেডিয়ামে গিলকে দেখা যাবে। এতদিন শুভমান গিলকে ভারতে টি-20 দলে রাখা হলেও তার খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে বিসিসিআইয়ের চিকিৎসকরা শুভমানকে খেলার অনুমতি দেয়ায় অবশেষে সেই ধোঁয়াশা কাটল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টের সময় ঘাড়ে ব্যথা পেয়েছিলেন শুভমান। তারপর থেকে মাঠের বাইরে এই তরুণ ব্যাটার।
মিশরের 17 বছর বয়সী বিস্ময় বালক হামজা আবদেল করিমকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করছে বার্সেলোনা। স্পেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বার্সা। বয়স কম হওয়ায় তাকে প্রথমে ধারে এবং পরবর্তী সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ীভাবে কিনতে চাচ্ছে ক্লাবটি। আগামী মৌসুমে দলের সঙ্গে প্রাক মৌসুমে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সা। এদিকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার আশায় বায়ার্ন মিউনিখ, এসি মিলানের মতো ক্লাবের সঙ্গেও আলোচনা বন্ধ করে দেন 17 বছর বয়সী এই স্ট্রাইকার। সবশেষ অনূর্ধ্ব-17 বিশ্বকাপে বার্সা স্কাউট করে হামজার সন্ধান পায়। সম্প্রতি তার গোল করার সামর্থ্য আলাদা করে নজর কাড়ে কাতালান ক্লাবটির। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান। আমদানির অনুমতিতেই দাম কমছে পেঁয়াজের, দাবি কৃষি উপদেষ্টার। এবং চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন ইসি সানাউল্লাহ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।